নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর করে চীনে যাচ্ছেন। জাপানে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। দারুমা পুতুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে। এই দারুমা পুতুল সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং কোনো সংকল্প করলে সেই সংকল্প যাতে পূরণ হয় তার জন্য প্রার্থনা করা হয়, তার একটা প্রচলিত রীতি বা নীতি যাই বলুন, জাপানিরা খুব ফলো করেন এই দারুমা পুতুল। সেই দারুমা পুতুল প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছে। অনেকগুলো দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, তার মধ্যে চন্দ্রযান 5 এই প্রকল্পে জাপানের সংস্থা জাক্সা এবং আমাদের ইসরো যৌথভাবে কাজ করবে। তাছাড়া জাপানের বিনিয়োগ, ক্রিটিক্যাল মিনারেল রপ্তানি সর্বক্ষেত্রে সহযোগিতার বার্তা দুদেশই দিয়েছেন। প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক করতে চীনে যাচ্ছেন। রাশিয়ার কাজানে ব্রিক্সের সম্মেলনে পার্শ্ব বৈঠক হয়েছিল 2024 সালে। শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর মধ্যে ভ্লাদিমির পুতিন ছিলেন সেখানে। এবারও ভ্লাদিমির পুতিন থাকছেন। পুতিন সম্ভবত ডিসেম্বর মাসে ভারত সফর করছেন। ভারত এবং চীনের সম্পর্কের বরফ গলছে। চীনা নাগরিকদের ভিসা দেওয়া শুরু করেছে ভারত। আবার কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীরা যাতে ভারত থেকে যেতে পারে, চীন তার ছাড়পত্র দিয়েছে। খুব তাড়াতাড়ি ভারত চীন সরাসরি বিমান যোগাযোগ চালু হবে। দু দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান বাড়ছে, যদিও স্পর্শকাতর ক্ষেত্রগুলোতে চীনের প্রত্যক্ষ বিনিয়োগ এখনো ভারত সবুজ সংকেত দেয়নি। ভারত সরকারের অবস্থান হলো, যে সমস্ত দেশগুলোর সঙ্গে ভারতের স্থল সীমান্ত আছে সেই সমস্ত দেশের থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ যদি আসতে চায় তাহলে অটোমেটিক রুটে সেটা হবে না, তার জন্য অনেক ক্লিয়ারেন্সের দরকার হবে। এইরকম একটা পরিস্থিতি। আর ডোনাল্ড ট্রাম্পের ভারতের বিরুদ্ধে অন্যায়ভাবে 50% এই যে শুল্ক চাপিয়ে দেওয়া, তার প্রভাবটা আমেরিকাতেও পড়েছে। দেখুন, আমেরিকা নিজে চীন থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আমদানি করে, যেটা পারমাণবিক ক্ষেত্রে কাজে লাগে। প্যালাডিয়াম আমদানি করে, যেটা ওদের বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে কাজে লাগে। ফার্টিলাইজার আমদানি করে। ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি করে, ক্রিটিক্যাল মিনারেল আমদানি করে। সবাই ব্যবসা করছে, কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কিনলে পরে বলা হচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বন্ধ একমাত্র তখনই হতে পারে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। ভারত স্পষ্ট করে বলে দিয়েছে যে ভারত একটা সার্বভৌম দেশ, তার জ্বালানির সুরক্ষা প্রয়োজন, ভারতবাসীর স্বার্থ সবার আগে দেখতে হবে। ভারত বিভিন্ন জায়গা থেকে তেল কিনবে, সেটা ভারতের নিজস্ব সিদ্ধান্ত। আমেরিকার অভিযোগ, ভারত সস্তায় ক্রুড অয়েল আমদানি করে পরিশোধিত পেট্রোলিয়াম প্রোডাক্ট বিদেশে রপ্তানি করে প্রচুর টাকা রোজগার করছে, এবং রাশিয়া থেকে এই যে ক্রুড ভারত আমদানি করছে, যে টাকার আশা পাচ্ছে, সেটা তাদের ইউক্রেন যুদ্ধে তহবিল জোগাতে সহযোগিতা করছে। এইটা আবহ। আর আমেরিকার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে প্রবন্ধ লিখে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে তুগলকি বলা হয়েছে। আমেরিকার সঙ্গে কিন্তু একটা আলোচনা চলছে, সেটা খুব প্রকাশ্যে না হলেও ব্যাক চ্যানেল চলছে, এবং সবাই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প বেশি দিন তারা এই সিদ্ধান্তে অনড় থাকতে পারবেন না। একসঙ্গে ভারতের বৃহৎ বাজার, এবং ভারত হচ্ছে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে, এবং ভারত আমেরিকার সম্পর্ক অবনতি যদি এমন পর্যায়ে যায় তাহলে ভারত, চীন, রাশিয়া অক্ষ আমেরিকার কাছে খুব চ্যালেঞ্জিং হবে, এটা অনেকে বলছেন। কিন্তু ট্রাম্প যেহেতু এখনো তার সবকটা তাস উন্মুক্ত করেননি, তাই এখনো এই বিষয়ে চূড়ান্ত কিছু বলার জায়গায় আমি অন্তত নেই, অনেক এক্সপার্টও নেই। ভারত সরকার বলছে যে অন্যান্য দেশেও বাজার খুঁজতে হবে যেখানে ভারতের উৎপাদিত পণ্যকে তারা রপ্তানি করতে পারে। এইরকম যখন পরিস্থিতি, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, জিওপলিটিক্যাল সিচুয়েশন, যদিও এপ্রিল থেকে জুন
এই কাল পর্বে বৃদ্ধি 11টা কোয়ার্টারের মধ্যে সব থেকে বেশি হয়েছে 7.4%। ভালো বর্ষা, ফার্মিং সেক্টরের অগ্রগতি, সার্ভিস সেক্টর ভালো ফল করেছে, মাইনিং, ইঞ্জিনিয়ারিং ভালো ফল করেছে, তাই এই বৃদ্ধির হারটা আমরা দেখেছি। কিন্তু আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ একটা অস্বস্তি বাড়াচ্ছে, একটা আশঙ্কার কালো মেঘও ঘনিয়ে আসছে। বিশেষ করে H1B ভিসা নিয়ে আমেরিকার কি সিদ্ধান্ত হয় তার উপরও অনেকখানি নির্ভর করছে। এই আবহে জুলাই মাসের 1 তারিখ থেকে অগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত সি ভোটার এবং ইন্ডিয়া টুডে তাদের মুড অফ দ্য নেশন সমীক্ষা করেছে। মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে গ্রুপ বিগত 2 দশক ধরে করছে। তাদের অনেকগুলো অ্যাসপেক্ট আছে, আমি সবকিছুর মধ্যে যাচ্ছি না। 2-3টে মূল্যবান কথা বলি যেটা আমার কাছে মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং এখনো 58%। 11 বছর তিনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তার প্রধানমন্ত্রিত্বকে সিলমোহর দিচ্ছেন দেশের 58% মানুষ। 11 বছর প্রধানমন্ত্রী থাকার পর একজন রাজনৈতিক নেতার যদি অ্যাপ্রুভাল রেটিং 58% হয়, সেটা নরেন্দ্র মোদীর কাছে শ্লাঘার বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে ভারতবাসী কাকে চান? 52% মানুষ বলেছেন নরেন্দ্র মোদীকে চান, 25% মানুষ বলেছেন রাহুল গান্ধীকে চান। বিজেপির মধ্যে নরেন্দ্র মোদীর উত্তরসূরি কে হতে পারেন? জোর টক্কর চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উত্তরপ্রদেশের গেরুয়াধারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দুজনেই একদম নেক টু নেক লড়াইয়ে আছেন। আর এই মুহূর্তে ভোট হলে কি হবে? এই মুহূর্তে ভোট হলে এনডিএ পাবে 47% ভোট, আইএনডিআই এ জোট পাবে 41% ভোট। বিজেপি কত পার্সেন্ট ভোট পাবে? 41%। কংগ্রেস কত শতাংশ ভোট পাবে? 21%। এনডিএর আসন সংখ্যা কত হতে পারে? এই মুহূর্তে ভোট হলে 324। 2019-এ তারা 353 পেয়েছিল এনডিএ, আর 24-এ তাদের আসন কমে এসেছিল বিলো 300। এই মুহূর্তে ভোট হলে এনডিএ পাবে 324টি আসন, আর ইন্ডিয়া জোট পাবে 208টি আসন। বিজেপি কটি আসন পেতে পারে এককভাবে? ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে 260টি আসন। মানে 2024-এ লোকসভা নির্বাচনে বিজেপি 240 পেয়েছিল, 2014-এ তারা পায় 282টি আসন, 2019-এ 303, 2024-এ 240। ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে এই মুহূর্তে ভোট হলে বিজেপি এককভাবে পেতে পারে 260টি আসন। কংগ্রেস 2014-এ পেয়েছিল 44টি আসন, 2019-এ পেয়েছিল 52টি আসন, 2024-এ পেয়েছিল 99টি আসন। তাহলে 2014, 19 এবং 24 এই 3টে লোকসভা নির্বাচনে কংগ্রেসের মোট আসন সংখ্যা বিজেপির 2024-এর 240টি আসনের থেকেও কম। আর এই মুহূর্তে ভোট হলে ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন বলছেন সি ভোটারের সহযোগিতায় 2 লক্ষ লোকের সঙ্গে কথা বলে ভারতের সবকটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে গিয়ে তারা সমীক্ষা করে বলছে এই মুহূর্তে ভোট হলে বিজেপি পেতে পারে 260টি আসন, কংগ্রেসের আসন দুটো কমে হতে পারে 97টি আসন। তাহলে বিজেপির আসন বাড়বে 20টি, কংগ্রেসের আসন কমবে 2টি। এটা সি ভোটার এবং ইন্ডিয়া টুডের সমীক্ষার দাবি। অর্থাৎ স্পষ্ট ভারতবর্ষে বিজেপি যুগ শুরু হয়ে গেছে এবং নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং 11 বছর ক্ষমতায় থাকার পরও 58%। এই প্রবণতা যদি বজায় থাকে 2029-ও ড্যাং ড্যাং করে জিতবে বিজেপি বা এনডিএ। প্রথম কথা দেখুন, আমেরিকার সঙ্গে সংঘাত, আমেরিকার হঠাৎ করে 50% শুল্ক চাপিয়ে দেওয়া, অপারেশন সিন্দুর, জিওপলিটিক্যাল টেনশন, এই সবকিছু সত্ত্বেও মোদিজির অ্যাপ্রুভাল রেটিং 58%। এবং এই মুহূর্তে ভোট হলে এনডিএ ড্যাং ড্যাং করে জিতবে, বিজেপির আসন সংখ্যা
বাড়বে 20টা। এ হচ্ছে দেশের সার্বিক ছবি। বিজেপির পক্ষে এটা খুবই আশাব্যঞ্জক খবর। এই খবরকে বা এই পরিস্থিতিকে পুঁজি করে তারা পশ্চিমবঙ্গে কতটা কি করতে পারবে সময় বলবে। 2024 সালে তৃণমূল এবং বিজেপির শতাংশের বিচারে ভোটের ফারাক ছিল 7%। তারপর বাংলাদেশের ঘটনা, সেখানে হিন্দু নিগ্রহ, মালদা মুর্শিদাবাদের ঘটনা, পাহেলগামে ধর্ম পরিচয় বেছে জঙ্গিদের সনাতনীদের খুন করা, অপারেশন সিন্দুর, এখানে মেরুকরণটাকে একদম সম্পূর্ণ করেছে। এই মুহূর্তে ভোট হলে তৃণমূল এবং বিজেপির ভোটের পার্সেন্টেজের ফারাক থাকবে 2%। এখনো 8 মাস বাকি আছে। এসআইআর হবে, তৃণমূলের হিসাব 70 লক্ষ নাম বাদ যাবে, তার মধ্যে অধিকাংশই তৃণমূলের ভোট ব্যাংক। সীমান্ত সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলোতে জনবিন্যাস বদলে গেছে। 2009 সালে যা ভোটার ছিল এখন সেখানে কোথাও 50, কোথাও 55% ভোটারের সংখ্যা বেড়েছে। অ্যালার্মিং। এগুলো ভুয়ো ভোটার ছাড়া হয় না। এই যে পরিস্থিতি, ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাস কি বিজেপি অর্জন করতে পেরেছে? এই সরকার যে একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, সাইলেন্ট মেজরিটি এটাকে মেনে নিয়েছে। তারা কি বেরিয়ে এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে একটা পরিবর্তনের জন্য? এই প্রশ্নগুলোর উত্তর এখনো মিলবে না। যত সময় যাবে তত বিষয়গুলো স্পষ্ট হবে। কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে এবার কাঁটে কাটাক্কার। এই মুহূর্তে ভোট হলে শতাংশের বিচারে তৃণমূল হয়তো 2% বাড়তি ভোটে এগিয়ে আছে, কিন্তু এখনো নির্বাচন দেরি। মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে কিছু বলেনি, কিন্তু এটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে অনেকের বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণের সঙ্গে আমি সহমত অনেকটাই। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে। তিনি কি বললেন শুনে নিন। তবে ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে কিছু প্রেডিক্ট করেনি। বিধানসভার নির্বাচন হবে সম্পূর্ণ অন্য আঙ্গিকে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, ধাক্কা শাসক দলকে সামলাতে হবে, এবং তার উপরে এই দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ সহ সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে। কি বললেন তাপস বাবু, শুনে নিন। তাপসদা, ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন ওরা সমীক্ষা করে প্রতি 6 মাস অন্তর। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে এই কাজটা ওরা করছে। তা জুলাই মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 14 তারিখ পর্যন্ত দেশের 543টা লোকসভা কেন্দ্রে 2 লক্ষের বেশি মানুষের সাথে কথা বলে তারা একটা সমীক্ষা করেছে। তাতে উঠে আসছে যে এই মুহূর্তে ভোট হলে বিজেপি এককভাবে দেশে পাবে 260টা আসন, কংগ্রেস পাবে 97টা আসন। বিজেপির বা এনডিএর বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে 41%, কংগ্রেসের হচ্ছে 21%। কিভাবে ব্যাখ্যাটা করছেন? না, বিষয়টা হলো যে ইন্ডিয়া টুডের সমীক্ষার তো একটা নিশ্চয়ই গুরুত্ব আছে। যদিও এই সংস্থা অনেকে বলে নিরপেক্ষ, আমি বলি কিছুটা একটু বিজেপি বিরোধী, মোদিজি বিরোধী। তথাপি আমি বলছি যে আগামী 20 বছর, এটা আমি দেখেছি, এটা আমি জানি, এটা আমি শুনেছি, আগামী 20 বছর আমি বলছি 20টা বছর আমি দেখতে পাচ্ছি যে কংগ্রেসের কোনো সুযোগই নেই। আর রাহুল গান্ধীকে দিয়ে যে হবে না সেটা কংগ্রেসীরাও বোঝে, আর ভারতবর্ষের মানুষ তো দূরের কথা। মোদিজি এবং বিজেপির যে দেশের ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে এবং ভারতবর্ষের কে যে বিশ্বের সর্বক্ষেত্রে যে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে যে ভূমিকা পালন করছে বিজেপি গভর্নমেন্ট, এবং অবশ্যই এখন মোদিজির নেতৃত্বে 11 বছর, তার তো কোনো তুলনা হয় না, তার কোনো তুলনা নেই। এবং এদের যে কিছু কিছু ক্ষেত্রে যে অন্যায় অবিচার বা যারাই
এই যে ভুয়োর প্রশ্নে বা ভুয়ো ভোটার, তারপরে অনুপ্রবেশকারীদের প্রশ্নে বা ভোটারদের প্রশ্নে, এমনকি এরা এতটাই, আমরা তো ছোটবেলা থেকে শুনিয়েছি ব্যক্তির থেকে দল, দলের থেকে দেশ, কিন্তু এখন দেখছি বিরোধী পক্ষ তারা উল্টো গাওনা গাইছে। তাদের কাছে দেশ, দেশমাতা এটা তাদের কাছে প্রায়োরিটি নয়। তারা ঈর্ষান্বিত হয় যে দেশের যদি ইকোনমি যদি একটা জায়গায় গিয়ে পৌঁছয়, ডিফেন্সের শক্তি যদি একটা জায়গায় গিয়ে পৌঁছয়, 100 কিলোমিটার দূরে গিয়ে গিয়ে যদি পাকিস্তানকে শিক্ষা দিয়ে আসে, তাতেও এদের কিন্তু সেই প্রশ্নবোধক চিহ্ন বা সন্দেহ জাগে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু ভারতবাসী হিসাবে, যারা ভারতীয় হিসেবে গর্ববোধ করে, এইগুলো ব্রিটিশ আমলেও সে যখন লড়াই করছে, প্রাণ দিচ্ছে, আত্মাহুতি দিচ্ছে, কালাপানি, আন্দামান, সেই সময় তো কিন্তু ব্রিটিশের দালাল ছিল। আর এখন এই মোদিজির বিরোধিতা, বিজেপির বিরোধিতা করতে গিয়ে এই ইন্ডি জোট এরা পিন্ডি চটকে দিচ্ছে। সেখানে তৃণমূলও রয়েছে। প্রধানমন্ত্রী থাকার পরেও মোদিজির অ্যাপ্রুভাল রেটিং 58%। মোদিজির তো আমি বলছি, মোদিজি যত দিন যাচ্ছে ভাবা যায় না যে তার পপুলারিটি, জনপ্রিয়তা কোন জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন সর্বস্তরের মানুষের কাছে। এবং আমি বলি যে বিজেপির তো একটা ভোট ব্যাংক আছেই আছে, ছিল, আছে, থাকবে। মোদিজি নিজে একটা পার্সেন্টেজ ভোট ক্যারি করেন, নিজস্ব ভোট একটা, একদম সেটা মোদিজিকে দেখে, মোদিজির জন্য ভোটটা মানুষ দেয়। একটা ভাবা যায় নাকি একদিকে মোদিজি আর একদিকে রাহুল গান্ধী, এটা কোনো কম্পেয়ার? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডি জোটের নেতা হিসাবে অ্যাপ্রুভাল রেটিং 6 না 7%। কি বলবেন? না না, আমি এটা লিখে দিতে পারি যে কখনো কোনোদিন ইন্ডি জোটে নেতৃত্ব দেওয়ার যে সিদ্ধান্ত কোনোদিনই হবেও না মমতা ব্যানার্জির পক্ষে। মমতা ব্যানার্জি কোনোদিন ইন্ডি জোটের নেতৃত্ব দিতে পারবেন না। তার কারণ হচ্ছে উনি এতবার, এত ঘটনার পরিপ্রেক্ষিতে, সে পার্লামেন্টের প্রশ্নে হোক, সে বাইরের প্রশ্নে হোক, মানে এনডিএর প্রশ্নে হোক কতবার, ইউপি এর প্রশ্নে কতবার, এই সমস্ত করে উনি যেটা যে জায়গায় নিজেকে নিয়ে গেছেন, তাতে আমার মনে হয় যে ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত জাতীয় দল তো একটাই, আর যে বিভিন্ন যে সমস্ত দল রয়েছে, লোকাল যে সমস্ত স্টেট পার্টিজ এবং রিজিওনাল পার্টিজ রয়েছে, তারা ওনাকে বিশ্বাস করে বলে আমার মনে হয় না। তাপসদা, এনডিএ বা বিজেপি তো এই মুহূর্তে ভোট হলে অ্যাকর্ডিং টু সি ভোটার ইন্ডিয়া টুডে সমীক্ষা, লোকসভার থেকে বিজেপি এককভাবে 20টা আসন বেশি পাচ্ছে আর এনডিএ পাচ্ছে 324। হোয়াট অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল? 26-এ বিধানসভা ভোট, এখনো তৃণমূল বিজেপির ভোটের ফারাক 6 থেকে 7%। তাহলে আমি বলছি যে সেটা তো 24-এর পরে যে পরপর কতগুলো ঘটনা ঘটে গেল, ভয়ঙ্কর ভয়ঙ্কর, যা কখনো কোনোদিন পশ্চিমবাংলার মানুষ ভাবেনি, প্রত্যক্ষ করলো সেগুলো। তো সে সমস্ত প্রশ্নে আর আমি বলি যে 9 এবং 11 সালে যে ভূমিকাটা ইসিআই এর ছিল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং 2009-এর পার্লামেন্ট এবং 2011-র বিধানসভায় যে ভূমিকা ছিল সেন্ট্রাল ফোর্সের, করুণা দয়া করার নয়, মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া, ভয় ভীতি সন্ত্রস্ত যে মানুষ তাদের সেটা কাটানো, এটাই তো কাজ ইলেকশন কমিশনের। এবং সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট কি জন্য হয়? তারা তো ওখানে দাঁড়িয়ে থাকবে দল পুতুলের মতন, তার জন্য নয়। সেইগুলো যদি হয়, আশা করি হবে, এবং এসআইআর যদি হয়, তাহলে পরে আমি বলছি এই গভর্নমেন্ট থাকার বা গভর্নমেন্টকে রাখার 1 মিনিটের জন্য প্রশ্ন থাকবে না। মানুষ তৃণমূল বিরোধী হয়ে গেছে, এবং আমার মনে হয় সমস্ত স্তরের মানুষই, জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে
তৃণমূলের বিরুদ্ধেই এবং তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবে। আমার একটা শেষ প্রশ্ন, অনেকে বলেন যে বিরোধী হিসাবে বিজেপির ভূমিকা খুব একটা দৃশ্যমান নয়, বিজেপি কিছু লোক দেখানো আন্দোলন করে, ওরা রাজপথেই থাকে কিন্তু লেন বাই লেনে ঢুকতে পারছে না, আর তৃণমূলের সংগঠনের তুলনায় কিছু জেলা বাদ দিয়ে বিজেপির সংগঠন পাতে দেওয়ার যোগ্য নয়। তাহলে আপনাদের ভোটারকে ভোট কেন্দ্রে তো পৌঁছতে হবে, সেটা তো দায়িত্ব সংগঠন। না, এটা সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই। এটা ভালোই হচ্ছে বলছে, তাতে কি হচ্ছে, যারা এটা বলছেন বা সমালোচনা করছেন তারা বিজেপির উগ্র সমর্থক, বিজেপির ভালো চায় বা তৃণমূল বিরোধী, তাই এই কথাগুলো বলছেন যাতে আমরা আরো চার্জড হই, আমাদের কর্মী সমর্থক আরো চার্জড হয়, সেই জন্য এই কথা বলছে। কিন্তু আমি বলি যে গণদেবতাই কিন্তু শেষ কথা বলে, আসল হচ্ছে গণদেবতা। 1977 সালেও কিন্তু সিপিএম কিন্তু প্রফুল্ল সেনের কাছে 100টা আসনে ভিক্ষা করেছিল এবং প্রফুল্ল সেন সেগুলো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট, সিপিএম প্রভাবিত। 2011তেও আমি বরানগরের সব জায়গায় দিতে পারিনি, পোলিং দিতে পারিনি, কি বলে এজেন্ট, এবং সেখানে কিন্তু ওই মানুষকে টেনে নিয়ে গিয়ে ভোট করিয়েছিল যদি বলি তৃণমূলীরা, এটা অর্ধ সত্য হবে। মানুষই কিন্তু দেখেছিলাম ভোরবেলার থেকে লাইন দিয়ে তারা কিন্তু পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল ওই 230টি বুথে, এবং যার ফলে একটা ওই রেড ব্যাশন, সেখান থেকে আমি ভাবা যায় না যেখানে কখনোই বাম ছাড়া অন্য কোনো প্রার্থী জয়লাভ করেনি, এবং যেখানে গোড়াপত্তন করেছিলেন 600 বার কনজিকিউটিভ টার্ম জ্যোতি বোসের মতন একজন প্রবাদ প্রতিম একজন নেতা। তো সুতরাং আমি এইগুলোর সঙ্গে সম্পূর্ণভাবে একমত নই। গণদেবতারা যদি চায় কোন সরকারকে, কোন ব্যক্তিকে রাখবো না, তাহলে ওরা উল্টিয়ে দেবে। এবার কি 2011-র আগের মতো পরিস্থিতি বাংলায় আছে বলে আপনার মনে হচ্ছে? তার থেকেও খারাপ। আমি বলছি যে সিপিএম এর আমলে আমি এইরকম প্রশাসন, এইরকম পুলিশ, এইরকম সাধারণ দেখিনি, আমি দেখিনি। এখন যেটা মানুষ দেখছে, এবং একটা সরকার বা একটা মুখ্যমন্ত্রী সরাসরি ভুয়ো ভোটারের পক্ষে, অনুপ্রবেশকারীর পক্ষে, একসময় উনি অন্য কথা বলতেন, আজকে অন্য কথা বলছেন। এই চাকরি বিক্রি বা যারা এই সমস্ত মানে কি বলবো এই অন্যায় অবিচার করেছে, এই যারা তাদের পক্ষে, এবং 100 কোটি টাকা খরচা করছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, শেখ শাহজাহানের পক্ষে, কৃষ্ণমন্ডলদের পক্ষে। তো এইটা কিন্তু এইভাবে কিন্তু প্রকাশ্যে কখনো কোন রাজ্য সরকার এর পূর্বে বা কোনো মুখ্যমন্ত্রী এর পূর্বে এইভাবে এই সমস্ত এলিমেন্টদের পাশে দাঁড়ায়নি। থ্যাংক ইউ তাপসদা, থ্যাংক ইউ, ওয়েলকাম। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.